সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আঁধারে ৭০ জনকে পুশিন। লালমনিরহাটে বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড বিএসএফের চেষ্টা। ঢুকছিল, আবার ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকে দিছি। বিজিবি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। তাপপ্রবাহে হাঁসফাঁস সারা দেশের জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। রোববার থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকের ঢল। প্লাস্টিকের বোতল উচ্ছিষ্টে সয়লাব আশপাশের এলাকা। পরিবেশ রক্ষায় কঠোর হবে জেলা প্রশাসন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ৪৮ ব্যাটালিয়ন বিজিবি জানায় জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন এবং মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশিন করা হয়েছে। এছাড়া জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বিজিবি। আটককৃতদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম ও বাকি ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। এদিকে লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার দোলাপাড়ায় বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৫ জন এবং পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গি সীমান্ত দিয়ে ৭ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা তাতে বাধা দেয়। পরে তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে নেয় বিএসএফ। এই ঘটনার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ৬১ বিজিবি ব্যাটালিয়ন। ৫ জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকে দিছি। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে। এখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজিবি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস সারা দেশের জনজীবন। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। খরতাপে ছন্দপতন ঘটেছে জনজীবনে। আবহাওয়া অফিস জানায় আগামী ২-৩ দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তবে রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরই নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। গত ২৪ ঘন্টায় রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি। বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বসে থাকলে দাঁড়িয়ে থাকলেও কোনো বাতাস নেই, গাছের পাতা নড়তেছে না। এত তীব্র গরম যে অটোমেটিক গা ঘামতেছে। এত পরিমাণে গরম পড়ছে, মানে রোডে দাঁড়ায় নিয়ে যাচ্ছে না। রোডে যে হিট উঠে ডাইরেক্ট বুকি লাগছে। আমরা কাজের সমস্যা হচ্ছে, রোদের তাপমাত্রা অনেক বেশি। আমাদের লেবার মধ্যপ্রাচ্য মানুষ, আমাদের খুবই মনে করেন কি সমস্যা রোদের ভিতরে খাটি খাওয়া। গরম বেকায়দা গরম, কাম হরে বসলে গরম, দম লেবে আসলে গরম, কাম হরে খাওয়া খুব কঠিন। দর্শক, আবহাওয়ার আরো খবর জানবো। পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী কলিট তালুকদার। সেখানকার খবর তিনি জানাবেন। কলিট, আজ গরম কেমন অনুভূত হচ্ছে, সেখানকার অবস্থা জানাবেন। সেখানকার মানুষের ভোগান্তির চিত্র দেখতেছি আমরা। ইশরাত, আসলে গরমের কথা যদি বলি, পাবনার ঈশ্বরদী যে আবহাওয়া অফিস রয়েছে, সেই আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল পাবনার ঈশ্বরদীর তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহ চলছে। আসলে আমার সঙ্গে কথা হয়েছে ঈশ্বরদীর যে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন হেলাল উদ্দিন। তিনি জানিয়েছেন যে এই পাবনাতে কিন্তু আগামী শনি রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। এবং দুর্ভোগের কথা যদি বলি, আমি দাঁড়িয়ে রয়েছি, এটি একটি জনবহুল একটি এলাকা, তবে এখানে কিন্তু এই দুপুরবেলা
একদম জনশূন্য, মানুষজন নেই বললেই চলে। যারা বের হচ্ছে তারা অত্যন্তই কাজের তাগিদে ঘর থেকে বের হচ্ছে, প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছে না। এবং যারা কর্মজীবী রয়েছে তাদের ভোগান্তি আরও বেশি রয়েছে। তারা বলছে এই গরমে তারা কাজ করতে পারছেন। এবং আমার সঙ্গে চিকিৎসকদের কথা হয়েছে, চিকিৎসকরা তারা বলছে এই গরমে পর্যাপ্ত পরিমাণের পানি জাতীয় খাবার পরামর্শ দিয়েছে। এবং এই গরম এবং রাত্রের তাপমাত্রা কিন্তু ভোর রাতে কিছুটা কম থাকায় বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা কিন্তু বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর থেকে রক্ষা পেতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে যাতে সবসময় পানি জাতীয় খাবার খায় এই গরমে। আর দুর্ভোগ কর্মজীবী মানুষ তারা খুবই দুর্ভোগে রয়েছে। তারা একান্তই তারা কাজ করে যদি আধা ঘন্টা কাজ করে তারপর 10 মিনিট তাদের বিশ্রাম নিতে হচ্ছে। আসলে এইভাবেই মানুষের দুর্ভোগে রয়েছে। ইশরাত, কলিট, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কলিট তালুকদার যুক্ত হয়েছিলেন পাবনা থেকে। চট্টগ্রাম বন্দরে যে কোনো দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বন্দরের এনসিটি ইয়ার্ডে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন মার্কিন সেনাবাহিনীর একটি দল। 4 দিন ব্যাপী কর্মশালার আজ ছিল শেষ দিন। প্রশিক্ষণে মোট 25 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 15 জন, বাংলাদেশ কোস্ট গার্ডের 5 জন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5 জন। বন্দর কর্তৃপক্ষ জানায় আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও জরুরি চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা যেটা শিখেছি সেটা হলো যে একটা পেশেন্ট যখন দুর্ঘটনায় পড়ে হাসপাতালে নেওয়ার পূর্ব পর্যন্ত তাকে কি ট্রিটমেন্টটা মানে কি প্রাইমারি সেবাটা দিব সেটার উপরে আমাদের হাতে কলম শিক্ষা দিয়েছে। দ্রুত হসপিটালে প্রেরণ করতে পারে ফার্স্ট এড প্রদান করে, ওই জিনিসগুলো আরেকটু ভালো করে শিখেছি। মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। ভোলায় সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ আহরণ শুরু করেছেন জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উপকূলীয় জেলে পল্লীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন ছিলেন, ধার দেনা করে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ করে ধার দেনা পরিশোধ করবেন, দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ভোলার 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা কমপক্ষে 64,000। 58 দিন অভিযান ছিল, এই জন্য সাগরে যাইতে পারিনি। এখন সাগরে যাবো, সিজন আইছে, ভালো মাছ টাছ ধরুম কামারি যে ভালো করুম, এই আশা নিয়ে ইনশাল্লাহ সাগরে যাইতেছি। আমরা জাল ফাল লাইন করতেছি আমরা সাগরে নামার জন্য। ঈদের 6ষ্ঠ দিনেও জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। কলাতলী, লাবণী, সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য। অনেকে আবার ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি, ইনানিতেও। দর্শক, এই বিষয়ে আলোচনা জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, আপনি তো ঈদের দিন থেকে সেই খবরাখবর রাখছেন, সেখানকার মানুষের উদযাপনের খবরাখবর। সৈকতে আজ কি চিত্র দেখছেন? পর্যটকদের সমাগম কেমন? ইশরাত, কক্সবাজারের সমুদ্র সৈকতের বিশাল এই জায়গাটা, যে পরিমাণ মানুষের ভিড়, মনে হচ্ছে কোনো মহাসমাবেশ, কিন্তু কোনো মঞ্চ নাই। এই অবস্থায় আসলে আমরা অনুমান করতে পারি মিনিমাম আজকে 2 থেকে 3 লাখের মতো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছে। এবং শুধু সমুদ্র সৈকত নয়, যেখানে এসব স্পট আরও হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক এবং অন্যান্য যে স্পট আছে সবখানে কিন্তু পর্যটকের ভিড়। আজকে শুধু এই ভিড় সমুদ্র সৈকতে নয়, এর পাশাপাশি কক্সবাজারের যে শহরের সড়ক রয়েছে সব সড়কেই কিন্তু খুব ব্যস্ত এবং কিছুক্ষণ পরপর ট্রাফিক জ্যাম। এবং এই ট্রাফিক জ্যাম কে যানজট মুক্ত করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে অনেকটা ট্রাফিক পুলিশকে। এর পাশাপাশি ব্যবসায়িক যে কেন্দ্রগুলো আছে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ধরনের যে দোকানগুলো আছে সেখানেও আমরা দেখছি ভিড়। এবং এর 5 শতাধিক যে হোটেল আছে সব হোটেলের অধিকাংশ কিন্তু একেবারে
পূর্ণ। এই অবস্থায় আগামীকাল পর্যন্ত পর্যটকের সমাগম থাকবে এবং আগামীকাল সন্ধ্যার পর থেকে হয়তো পর্যটকের যে চাপ সেটি কমা শুরু করবে। ধন্যবাদ আপনাকে। ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে। খালি নেই কোনো হাউস বোট। তবে নিয়ম নীতি না মেনে পর্যটকদের অবাধ বিচরণে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। নিষিদ্ধ থাকলেও জেনারেটর দিয়ে সাউন্ড বক্স মাইকে বাজানো হচ্ছে উচ্চ শব্দের গান। পর্যটকদের ফেলে দেয়া প্লাস্টিক ভাসছে হাওরের বুকে। দেশের অন্যতম সুন্দর, বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। পাহাড়, হাওর আর প্রকৃতির মিশেলে এই নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউই। বরাবরের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে টাঙ্গুয়ার হাওরে। আগামী এক সপ্তাহে ফাঁকা নেই কোনো হাউসবোট। ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে মেতেছেন জলকেলিতে। অথচ যেই নির্মল পরিবেশ উপভোগে এসেছেন হাওরে তা কি আদৌ মিলছে? যে পরিবেশটা আমরা চেয়েছিলাম আসলে সেই পরিবেশটা আমরা পাইতেছি না। আমরা আসছি সুদূর নরসিংদী থেকে, শহরের কোলাহল যানজট থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে এটা শহরের কোনো মাছ বাজার। নৌকার বিশাল বহরে সাউন্ড বক্স এবং মাইক দিয়ে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান, সেই সাথে চলছে অশালীন ভঙ্গির নৃত্য। এছাড়াও হাওরের বুকেই ফেলা হচ্ছে পর্যটকদের উচ্ছিষ্ট প্লাস্টিকের বোতল ও প্যাকেট দিয়ে সয়লাভ আশপাশ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। হাওরে যে স্পিকার নিষেধ করা এটা আমরা জানি না, এই কারণে যদি নিষেধ থাকে তাহলে অবশ্যই আমরা চালাবো। আমরা মানুষের চেষ্টা করবো যাতে আমরা বর্জ্যগুলো একটা নিকটস্থ ডাস্টবিনে ফেলি, যাতে মানে হাওড়াতে না পড়ে, যাতে আমরা পরিবেশটা নষ্ট না করি। জাস্ট একটু সংস্কার করলে আর আমরা যদি একটু সচেতন হয়ে থাকি, দেন দেখা যাবে যে আসলে বাইরের দেশ থেকে আমাদের এখানে পর্যটন আরো বেশি ভিড় করতেছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা আসেন মূলত এর নির্মল প্রকৃতি উপভোগ করার জন্য। এটি টাঙ্গুয়ার হাওরের সম্পদ। টাঙ্গুয়ার হাওরের পরিবেশেই যদি ভালো না থাকে তাহলে টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা যেমন আসবেন না, এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে এবং জীববৈচিত্র্য বিনষ্ট হবে। টাঙ্গুয়ার হাওর মাছ ও পাখির নিরাপদ অভয়াশ্রম। পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। আলো সজ্জা করে তারপরে উচ্চ শব্দে গান শোনা এবং নাচানাচি করা, এই ধরনের কোনো কার্যক্রম আমরা শক্ত হাতে দমন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। এই বিষয়ে সকল ইউনোকেও নির্দেশনাও দেওয়া হয়েছে। হাওরের প্রকৃতি পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান সচেতন মহলের। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই, চাইলে যে কোনো সময় তিনি ফিরতে পারেন, এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বাংলাদেশি যেসব নাগরিক ভারতে আছে তাদের প্রপার চ্যানেলে ফেরত পাঠানো হলে অবশ্যই ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু তারা যেভাবে পুশিং করছে তা অমানবিক। ভারত থেকে জোরপূর্বক যে পুশিং করা হচ্ছে সে বিষয়ে হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না, ওই সব জায়গায় গিয়ে করে। চট্টগ্রামে এক যুগে বন্ধ হয়েছে 21টি ট্যানারি, সীমাবদ্ধতা নিয়ে টিকে আছে কেবল একটি। ট্যানারি শিল্পের এই দুর্দিনের বলি হচ্ছেন কাঁচা চামড়ার আড়তদাররা। বহুমুখী সংকটে তাদের অস্তিত্ব হুমকির মুখে। একে তো ন্যায্য মূল্য পাচ্ছেন না, তার উপর 4 বছরে পাওনা জমেছে 12 কোটি টাকা। এক সময় চট্টগ্রামে 22টি ট্যানারি থাকলেও একে একে সব বন্ধ হতে হতে টিকে আছে কেবলই একটি। রিফ লেদার নামে এই ট্যানারি প্রতি বছর কোরবানি ঈদে কেনে 40 থেকে 50 হাজার কাঁচা চামড়া, যা মোট সংগ্রহের 10 ভাগের 1 ভাগ মাত্র। প্রতিষ্ঠানটির দাবি কিছু সীমাবদ্ধতা ও সক্ষমতার ঘাটতি আছে। এছাড়া চট্টগ্রামের চামড়ার মান ভালো না হওয়ায় উত্তরবঙ্গের দিকে ঝুঁকছে তারা। লং বেগের চামড়া হচ্ছে আপগ্রেড চামড়া, ভালো চামড়া ওখান থেকে, কিন্তু চিটাগাংয়ের একটা চামড়া হচ্ছে একটু ডাউন গ্রেড। তো আমাকে এটা, আমার তো কাস্টমার সব জায়গার আছে, ইউরোপ আছে, আমেরিকান আছে, জাপানিজ আছে, তো আমাকে এটাকে ক্যাটাগরি ওয়াইজ করতে হলে আমাকে ভালো চামড়া কিনতে হয় আর কি। অথচ এই বছর চট্টগ্রামে সংগৃহীত কাঁচা চামড়ার পরিমাণ প্রায় 4,07,000।
রিফ লেদারের না কেনা বাকি সব চামড়া বিক্রির জন্য একমাত্র ভরসা ঢাকার ট্যানারিগুলো। বিকল্প নেই জেনে সুযোগ নেয় তারা। প্রতি বছর লোকসান গুনতে হয় চট্টগ্রামের আড়তদারদের। আমাদের সাথে এখনও ট্যানারি মালিকেরা কোনো যোগাযোগ করে না, কোনো খবরও নেয় নাই, এবং সরকারের নির্ধারিত যেই দাম দিচ্ছে ওই দামে কিনবো কিনে এই পর্যন্ত আমাদেরকে এখনো জানায় নাই। 4,000 মতো মাল করা করছি, আজও ঢাকা ট্যানারি এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় নাই। যদি আরও 10টা ট্যানারি চট্টগ্রাম থাকতো তাহলে 40,000 চাইলে আমরা, কিন্তু আমরা সবাই ঢাকার উপর আর নির্ভর হতে। সরকার নির্ধারিত দামে চামড়া কেনে না ট্যানারিগুলো, তার উপর পুরো টাকাও দেয় না। গত 4 বছরে চট্টগ্রামের আড়তদারদের পাওনা জমেছে 12 কোটি টাকা। যেমন ট্যানারি মালিকরা এক্সপোর্ট করে একটা আপনার এলসির মাধ্যমে, তো ঢাকা টু চট্টগ্রাম একটা যদি লোকাল এলসি হয়ে যায় বা একটা চেকের মাধ্যমে যদি আমরা চামড়াগুলো বিক্রি করি, তাহলে ট্যানারি মালিকগুলো আমাদের সাথে এই আচরণগুলো করতে পারে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।